ফুলকির দিল্লি যাওয়ার কথা শুনে ভয় পেয়ে গেল রুদ্র আর শালিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে ফুলকিকে অরুণা বলছে, পারবি না মা তুই রোহিতের বদনামটা মুছে দিতে, তুই পারবি না? তখনই ফুলকি বলতে থাকে, মা আমি তো অনেক আগে থেকেই বলেছিলাম যে দিল্লি গিয়ে স্যারের এই বদনামটা আমরা মুছে দেওয়ার চেষ্টা করি, কারণ এটা তো তদন্ত হওয়া দরকার ছিল। তখনই শানু বলতে থাকে, হ্যাঁ রোহিতের যখন এই বদনামটা হয়েছিল তখন আমরা ওরকম ভাবে আপিলও করতে পারিনি, আমাদের পরিবারের যেরকম অবস্থা ছিল আপিলও করতে পারিনি, তাই তো এই অবস্থা। না হলে তো এই বদনামটা রোহিতের প্রাপ্য নয়, রোহিত এমন একটা কাজ করতে পারে না। তখনই ফুলকি বলতে থাকে, মা এবার তুমি চিন্তা করবে না, আমরা সবাই মিলে দিল্লি যাব, দিল্লি গিয়ে স্যারের বদনামটা মুছে দেব। তখনই একথা শুনেই মাস্টার মশাই বলতে থাকে, হ্যাঁ দিল্লি তো যেতে হবে ঠিক আছে ফুলকি, কিন্তু দিল্লি যেতে তো অনেক কিছু করতে হবে। তখনই তমাল বলতে থাকে, জেঠুমনি তুমি একদম চিন্তা করবে না, সবকিছু ব্যবস্থা করব আমরা, এবার আমরা ঠিকই রোহিতকে এই বদনাম থেকে মুক্তি দেবই। তখনই রোহিত এই সব কিছু শুনে অবাক হয়ে যায়। তারপরে ফুলকি বলতে থাকে, তাহলে এবার আমরা দিল্লি যাব মা, তুমি একদম চিন্তা করবে না, দিল্লি গিয়ে স্যারের বদনামটা আমরা মুছে দেবই। ঠিক তখনই রোহিত বলে, দিল্লি? দিল্লি কে যাবে? দিল্লি কেউ যাবে না। তখনই রোহিতকে বলতে থাকে তমাল যে, রোহিত এবার আমরা যাব দিল্লি, আর গিয়ে তো এই বদনামটার মুছিয়ে দেব। তখনই ধানু বলতে থাকে, হ্যাঁ দা ভাই তুই একদম না করবি না, এবার আমরা দিল্লি ঠিক যাব, ঠিক করে তদন্ত করে এটা খুঁজে বের করব যে এই সবকিছুর পেছনে কে ছিল, কে তোকে এরকম এত বড় একটা বদনাম দিয়েছে। তখনই রোহিত বলতে থাকে, না কিচ্ছু হবে না, কোথাও যাওয়া দরকার নেই কারোর, দিল্লি কারোরই যেতে হবে না, এই বদনামটা কোনোদিনও মুছবে না। তোমরা কেন বুঝতে চাইছো না মা? তুমি এটা মেনে নাও যে বদনামটা কোনোদিনও মোছার নয়, এই বদনামটা নিয়ে আমাকে সারা জীবন কাটাতে হবে। আমি আজকে হয়তোবা মোহন সেনের কথা শুনে ভেঙে পড়েছিলাম, কিন্তু ভেঙে পড়াটা আমার উচিত হয়নি, আমাকে এই বদনামটা নিয়ে সারা জীবন চলতে হবে, কিছু করার নেই মা, এটা আমার সাথেই থাকবে। তখনই ফুলকি বলতে থাকে, না স্যার এটা আপনার সাথে থাকবে না, এটা তো আপনার প্রাপ্য নয়। তাহলে যে বা যারা আপনাকে ফাঁসিয়েছিল, আপনার নামে মিথ্যে বদনাম দিয়েছে না, এসব কিছু উদ্ঘাটন করা দরকার, এসব কিছু খুঁজে বের করে তারপরে আপনাকে বদনাম মুক্ত করা দরকার। এই কথাতে রুদ্র বলতে থাকে, আসলে আমি কিছু বলতে চাই না, তারপরে বলছি, আসলে এটা তো অনেক আগের ব্যাপার, আর তখন বক্সিং অ্যাসোসিয়েশনে যারা যারা ছিল এখন তারা নেও, তাই জন্য এটা তদন্ত করাটা খুব সমস্যা হবে, আর এগুলো করতে গেলে রোহিতের উপর অনেক সমস্যা আসবে, চাপ সৃষ্টি হবে ওর উপর। তখনই কাবেরী বলতে থাকে, আমিও রুদ্রের সাথে একমত, এটাই ঠিক, কারণ এত বছর পরে আবার রোহিতকে নিয়ে মানুষ নানান রকমের কথা বলবে, এই সব কিছু আবার উঠে আসবে, তার জন্য রোহিতের অনেক সমস্যা হবে। তারপরে রোহিত বলতে থাকে, এই সব কথা এখানেই শেষ, কেউ দিল্লি যাবে না, কখনো আর এসব কথা উঠবে না। মা তুমি কেন বুঝতে পারছো না, এটা তোমার ছেলের ভবিষ্যৎ হয়ে গেছে, সব সময় এটা নিয়ে চলতে হবে। একথা শুনে ফুলকি অবাক হয়ে তাকিয়ে থাকে আর মনে মনে বলতে থাকে, না এবার মা কালীর সাথে এটা নিয়ে একটা কথা বলতেই হবে, মা কালীর সাথে আমি নিজে বসবো, নিজে কথা বলবো। এই বলে ফুলকি একটা পুজোর থালা নিয়ে সেই মা কালীর কাছে যায় আর গিয়ে ঠাকুর মশাইকে বলতে থাকে, ঠাকুর মশাই আপনি একটু বাহিরে যাবেন, মা কালীর সাথে আমার কথা আছে। তখনই ঠাকুর মশাই বলে, ঠিক আছে মা। এই বলে ঠাকুর মশাই চলে গেলে ফুলকি বলতে থাকে, মা কালী তুমি কিন্তু একদম ঠিক করছো না, স্যার এত কষ্ট পাচ্ছে, স্যার নির্দোষ, তা জেনেও তুমি স্যারকে কেন এই বদনাম থেকে মুক্তি দিচ্ছ না? কেন তুমি আমার কথা শুনছো না? তুমি আমার কোনো কথাই শুনছো না, আমাকে কোনো হেল্প করছো না, আমি এই চোখ বন্ধ করলাম, তুমি আমাকে উত্তর দাও। এই বলে ফুলকি চোখ বন্ধ করলেই সামনে দেখে ওর মা কালী ওকে ঠাসিয়ে একটা চড় মেরেছে। তখনই ফুলকি চড় খেয়ে তাকিয়ে দেখে মা কালীকে, তখনই দেখে বলতে থাকে, মা কালী তুমি? তখনই রেগে গিয়ে ওর মা কালী বলতে থাকে, আমি সব সময় তোর বলা সব কথা শুনি, আর তুই এখন বলছিস আমি তোর কোনো কথা শুনি না, তোর কোনো কথা রাখি না। তখনই ফুলকি বলতে থাকে, ভুল হয়ে গেছে মা, ভুল হয়ে গেছে, তুমি ক্ষমা করে দাও, তুমি ক্ষমা করে দাও, তুমি ভুল হয়ে গেছে আমার, আমি আর কোনোদিনও এসব কথা বলবো না, তুমি আমাকে মাফ করে দাও। এই বলে ফুলকি চোখ বন্ধ করলেই তখনই আবার সামনে দেখতে পায় সেই মূর্তি। তখন ফুলকি বলে, এটা কি হলো? তাহলে কি সবটা আমার মনের ভুল ছিল? না গো, মাকে আমার এভাবে বলাটা খুব ভুল হয়ে গেছে, মা তো আমাকে সবসময় সাহায্য করে সব ব্যাপারে, আমি মাকে খুব ভুল কথা বলে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও মা, ক্ষমা করে দাও, তুমি শুধু স্যারের যেন এই বদনামটা আমি মুছে দিতে পারি সেটার একটা পথ দেখাও মা, পথ দেখাও। এই বলেই শুয়ে ফুলকি দুই হাত সামনে করে তারপরেই প্রার্থনা করতে থাকে। তখনই ফুলকির দুই হাতে একটা ফুল পড়ে, আর যা দেখে ফুলকি খুব খুশি হয়ে যায় আর বলে, মা তোমার আশীর্বাদ আমি পেয়ে গেছি, এবার স্যারকে আমি কি করে নির্দোষ প্রমাণ করি দেখো। অন্যদিকে দেখা যাবে সকাল সকাল সবাই খেতে বসেছে। তখনই ধানু বলতে থাকে, আহারে আমার দা ভাইটা একদম খেতে পাচ্ছে না, তাই না তমাল? একদম খাওয়া কষ্ট হয়ে গেছে তাই না? দাঁড়া বৌদিমণিকে এখনই একটা ফোন করছি। তখনই তমাল বলে, হ্যাঁ হ্যাঁ এখনই একটা ফোন কর। তখন রোহিত এসে বলতে থাকে, না না ভালো হয়েছে, এত বেশি খাওয়ার কোনো দরকার নেই, খাওয়াটা তো একটু কমেছে। তখনই তমাল বলতে থাকে, সেই জন্যই বলি পুলকিটারও খেতে খুব ভালো লাগে আর আমারও খেতে খুব ভালো লাগে, আর তুই না সবসময় আমাদের খাওয়া দেখলে এরকম করিস। ঠিক তখনই সেখানে ফুলকি আসে।
আর ফুলকি আসলেই অরুণা বলতে থাকে, আচ্ছা ফুলকি আমার দেরি হয়ে যাচ্ছে, আমি এখন বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে? তখন ফুলকি বলে, মা তুমি তো টিফিনটাও নিলে না। তখন অরুণা বলে, দরকার নেই। তারপরে অরুণা যখনই দরজা খোলে তখনই দেখতে পায় একজন পিয়ন এসেছে। এসে বলতে থাকে, ফুলকি দাস আছে? ফুলকি দাসের নামে চিঠি আছে। তখন অরুণা বলে, ফুলকি তোর চিঠি এসেছে রে। তখন ফুলকি দৌড়ে যায়। তারপরে ফুলকি চিঠিটা নিলেই বলতে থাকে, স্যার এখানে আসুন। তখন রোহিত বলে, একটা চিঠি এসেছে তোমার নামে, সেটাও কি আমাকে খুলতে হবে? তখন ফুলকি বলে, ইংলিশে কি বড় বড় করে লেখা আছে, আমি কি এগুলো পড়তে পারি নাকি? তারপর অরুণা বলে, দাঁড়া আমি পড়ে দিচ্ছি। তখন এই চিঠিটা খুলে অরুণা খুশি হয়ে যায় আর বলে, দিল্লি থেকে চিঠি এসেছে রে ফুলকি, তোকে বক্সিং অ্যাসোসিয়েশন থেকে ইনভিটেশন পাঠিয়েছে, সেখানে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে হবে তোর। যা শুনে ফুলকি পুরো খুশি হয়ে যায় আর সবাই খুশি হয়ে যায়। তারপরেই লাবু সেখানে আসে আর এদিকে রোহিত দিল্লির কথা শুনে এগিয়ে যায়। তারপর চিঠিটা হাতে নিয়ে দিল্লি কথা শুনে ওর সেই পুরনো কথাগুলো মনে পড়ে যায়। ওইদিকে ফুলকি তো খুব খুশি। তখনই সেখানে ধানু বলতে থাকে, ফুলকি তোমার মা কালী কথা শুনেছে গো। তখন ফুলকির মা কালীকে বলা কথাগুলো মনে পড়ে যায় আর বলতে থাকে, জয় মা কালী, আমি খুব খুশি হয়ে গেছি মা, খুব খুশি হয়েছি। ওইদিকে দেখা যাবে রুদ্র অফিসে বসে আছে, সেখানে শালিনী আসে। শালিনী আসলে রুদ্র বলতে থাকে, শালিনী কলকাতা থেকে চলে আসলে? তখন শালিনী বলে, হ্যাঁ হ্যাঁ, কিন্তু একটা খবর আছে রুদ্রদা। তখন রুদ্র বলে, কি খবর? তখন শালিনী বলে, দিল্লি একটা প্রোগ্রামের আয়োজন করেছে, সেখানে একটা ফ্রেন্ডলি মেসের আয়োজন করা হয়েছে আর সেখানে আমাকে ইনভাইট করা হয়েছে। আর সবচেয়ে বড় কথা হলো সেখানে ফুলকি দাস যাচ্ছে সেই ফ্রেন্ডলি ম্যাচ খেলার জন্য। যা শুনে রুদ্র পুরো চমকে যায় আর মনে মনে বলতে থাকে, ফুলকি দাস দিল্লি যাচ্ছে? তাহলে তো ও আবার সেই রোহিতের সেই কেলেঙ্কারিটা নিয়ে তদন্ত করা শুরু করবে। এবার তো কেঁচো করতে কেউ তো চলে আসবে, তাহলে কি হবে? না না, যে কোনো একটা কিছু করতেই হবে। তখনই শালিনী বলতে থাকে, রুদ্রদা কি হলো, কথা বলছো না কেন? আর ফুলকি দাস তো এতক্ষণে নিশ্চয়ই জেনে গেছে যে ওকে দিল্লি যেতে হবে, আর ও নিশ্চয়ই রোহিতের সাথে যাবে বলে নাচানাচি শুরু করে দিয়েছে। তখনই একথা শুনে রুদ্র শালিনীকে বলতে থাকে, শালিনী আমি তো সবসময় চেয়েছিলাম রোহিত আর ফুলকিকে আলাদা করে ফেলতে, কিন্তু তুমি তো কিছুই পারলে না। যাও তাহলে ফুলকি আর রোহিত একসাথে সংসার করুক, ওরা সারাটা জীবন একসাথেই থাকুক, তুমি তো কিছু করতে পারবে না। তুমি আর কি করবে ফুলকির কাছে হেরে গেলে? তখনই শালিনী বলতে থাকে, তুমি আমাকে কি বলতে চাইছো? তখন রুদ্র বলে, কি আর বলবো তোমাকে বলো, আর তাছাড়া তোমার মনে হয় ওই একাডেমিটা দরকার নেই তাই না? তখন শালিনী বলে, তুমি জমিটা দিয়ে দিলেই তো হয় রুদ্রদা। তখন রুদ্র বলতে থাকে, শর্ত ছিল তো, তুমি রোহিত আর ফুলকিকে আলাদা করে দেবে, রোহিতকে একদম কোণঠাসা করে দেবে, কিছুই তো পারোনি বলো, তাহলে কি করে দেবো? তাই এবার না কিছু একটা করো। এবার ফুলকি দাস দিল্লি গেলে স্যারের মতো যদি ফুলকি দাসেরও একটা বদনাম টদনাম হয়ে যায় তাহলে কেমন হয় বলো তো? তখন শালিনী বলে, কি বলতে চাও তুমি? তখন রুদ্র বলতে থাকে, ওই যে রোহিতের যেমন ড্রাগ নিয়েছিল খেলার আগে, এরকম একটা বদনাম হয়ে গেছে, এরকমটা যদি ফুলকিরও হয়। তখন শালিনী বলে, শোনো, ড্রাগ এগুলো একদমই ওখানে নিষিদ্ধ। তখন রুদ্র বলে, আমি জানি, তবে আমি ব্যবস্থা করে দিতে পারি। ওখানে একজন ভাই আছে, তার নাম আমি তোমাকে বলে দেবো, সেখানে গিয়ে একটা কোড বলতে হয় রাজাবাবু, সেটা বললেই তুমি ঢুকতে পারবে আর তার থেকেই নিতে পারবে এগুলো। তখন শালিনী বলে, আচ্ছা রাজাবাবু, লেমাচানোর সময় রাজাবাবু নামটা উঠে এসেছিল, এটা কে? তখন রুদ্র বলতে থাকে, আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর নিয়ে লাভ আছে তোমার? তোমাকে যেটা বলেছি সেটা করো শালিনী, তুমি তোমার কাজটা করো। ওইদিকে এই কাজ করতে বলে রুদ্র খুশি হয়ে যায়, মনে মনে বলতে থাকে, এবার ফুলকি তুমিও বদনাম হয়ে তারপরে দুজনের বদনাম নিয়ে একাকার হয়ে যাবে। আর এদিকে শালিনী এই কাজটা করে ওখানেই থেমে যাবে আর আমার উপর থেকে সব সমস্যা সরে যাবে, আমার উপর থেকে সব সন্দেহ তোমার সরে যাবে আর ভাবতেও পারবে না যে আমি করেছি, ভালোই হবে। ওইদিকে শালিনী মনে মনে ভাবতে থাকে, রুদ্রদা গভীর জলের মাছ তুমি, তোমাকে ধরা এত সহজ নয়। ওইদিকে দেখা যাবে দিল্লি যাওয়ার কথা শুনে ফুলকি যখন নাচানাচি করছিল তখন বলছিল ফুলকি যে আমরা সবাই যাব একসাথে দিল্লি, আর এখানে ঘুরবো, আমরা সবকিছু একসাথে করব, ঠিক আছে? আর স্যারও যাবে। তখনই রোহিত বলতে থাকে, না না আমি যেতে পারবো না, তুমি ফ্রেন্ডলি ম্যাচ খেলতে যাবে, তমালও তোমাকে নিয়ে যেতে পারবে, বা অংশটা ফ্রি থাকলে তাকেও নিয়ে যেতে বলতে পারো, কিন্তু আমি যাব না। তখন ফুলকি বলে, কেন স্যার আপনি যাবেন না? আপনি না গেলে কি হবে? আমি তো হেরে ভূত হয়ে আসবো, তারপরে তো আবার আমাকেই কথা শুনতে হবে। না আপনাকে যেতে হবে। তখন রোহিত বলে, আমি বললাম তো আমি যাব না। তখন সবাই বোঝানোর চেষ্টা করলে রোহিত কোনো কথাই বোঝে না আর ওখান থেকে রেগে চলে যায়। তখনই ফুলকি বলতে থাকে, স্যারকে এবার রাজি করানোর দায়িত্ব আমাদের সবার, সবাই হাত মেলাও। তখন সবাই এক এক করে ফুলকির সাথে এসে হাত মেলায় আর বলে, হ্যাঁ এবার রোহিতকে সবাই রাজি করিয়ে তারপরে দিল্লি নিয়ে যেতে হবে আর ওর বদনামটা মুছে দিতে হবে। তো বন্ধুরা আজকের আপডেটটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।